পিছনের দিকটা বেশ অন্ধকার, ঝোপঝাড়ে ভর্তি। তবে তার মধ্যেই একটা উঁচু তাল গাছ দাঁড়িয়ে রয়েছে। তাল গাছটাকে দেখে প্রণয়ের ওই লোকগুলোর বলা কথা মনে পড়ে গেল। একটু বেশি ভালো করে দেখায় সে দেখল একটা মুখ, তার বড় বড় চোখ আর দাঁতগুলো যেন খিঁচানো, তার দিকেই তাকিয়ে আছে। কাকা, মুন্সিগড় যাবে নাকি? না না, আমি এখন শিমুলপুরে যাচ্ছি। এই বলে গোপাল তার ভ্যান নিয়ে এগিয়ে গেল। গোপালের ভ্যানে বসে আছে প্রণয়। প্রণয় পেশাগতভাবে একজন ফটোগ্রাফার। পড়াশোনার পর সে শহরের একটা ম্যাগাজিন কোম্পানিতে এই কাজে যোগ দিয়েছে। সেখানেই দিন কয়েকের ছুটি নিয়ে এসেছে এখানে। ছোট থেকেই বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যকে তার আঁকতে খুব ভালো লাগতো, আর তার সাথে সাথে বড় হওয়ার পর এখন সেগুলোর ছবি তুলতে তার আরও বেশি ভালো লাগে। প্রণয়ের বাড়ি শহরে না হলেও এরকম গ্রামেও না, মফস্বলে। এখানে তার পিসির বাড়ি। অনেক বছর আগে সে এখানে এসেছিল, তখন তার বয়স অনেকটাই কম। এখন তার বয়সে পরিবর্তন হলেও এই জায়গাটা তখনও যেরকম ছিল এখনও সেই একই রকমই আছে। শিমুলপুরে নিজের পিসির বাড়ির সামনে এসে ভ্যানটা থামে। তারপর ভ্যান থেকে নেমে প্রণয় গোপালের হাতে তার ভাড়া দিয়ে এগিয়ে যায় পিসির ঘরের দিকে, আর গোপালও এখান থেকে নিজের ভ্যান নিয়ে চলে যায়। পিসে মশাই, পিসে মশাই। আরে দাদা, তুমি এসো এসো, ভেতরে এসো। বাবা, বাবা, দেখো কে এসেছে। আরে প্রণয়, এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন? কেমন আছো পিসে মশাই? থাক থাক বাবা থাক, কতদিন পরে তোমায় দেখলাম। কেমন আছো বাবা? বাড়ির সবাই বা কেমন আছে? আমিও ভালো আছি, আর বাড়ির সবাইও ভালো আছে। শুধু বাবা মায়ের বয়স হয়েছে তো, তাই একটু মাঝে মাঝে ওদের শরীরটা খারাপ করে, এই যা। বাবা, দাদাকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? এবার তো ঘরের ভেতর নিয়ে চলো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আমিও না সত্যি। এসো এসো প্রণয়, ঘরের ভেতরে এসো। ঘরের ভেতর এসে প্রণয় চৌকির ওপরে বসল, আর এদিক ওদিক ভালোভাবে দেখতে লাগলো। তার এটা ভালোই মনে আছে যে এর আগে যখন সে এখানে এসেছিল তখনকার সময়ের এই ঘর আর এখনকার সময়ের এই ঘরের মধ্যে কোনো পার্থক্যই নেই, হুবহু একই রকম রয়ে গেছে। শুধু একটাই জিনিস বদলেছে, সেটা হলো দেওয়ালে তার পিসির একটা ছবি টানানো রয়েছে, আর তাতে একটা মালাও পরানো। প্রণয়ের পিসি মারা গেছেন আজ থেকে 5 বছর আগে। তারপর থেকে মেয়েকে পিসেমশাই একাই মানুষ করছেন। কিরে,
তা তোর পড়াশোনা কেমন চলছে? ফাঁকিটা কি দিচ্ছিস না তো আবার? আগের বছরই ও মাধ্যমিক দিল, আর নম্বরও ভালোই পেয়েছিল, কিন্তু আমি আর পড়াতে পারলাম না। আসলে এখন আমার শরীরটা খুব একটা ভালো না থাকায় কাজও কিছু করতে পারি না। নিজেদের যতটুকু জমি ছিল বেশিরভাগটাই তোমার পিসি মারা যাওয়ার পর বেচে দিতে হয়েছে। এখন ওই 1.5 বিঘা মতন জমি আছে, ওটাই অন্যদের দিয়েছি চাষ করতে। ওখান থেকে যা আসে তাতেই আমাদের চলে যায়। এখন ওর একটা বিয়ে দিতে পারলেই বাঁচি। থাক, এখন ওসব কথা বাদ দাও। তুমি এতদিন পরে এলে, তোমাকে যে একটু ভালো মন্দ খেতে দেব তাও পারছি না। তোমার পিসি থাকলে এতক্ষণে কত কি করা শুরু করে দিত। বলো বলো তো প্রণয়, তুমি কি খাবে বলো, দেখি জোগাড় করতে পারি কি না। না না পিসে মশাই, একদম ওসব মনে করবে না। আমিও তো তোমার ছেলেরই মতন। তাহলে তোমরা দুপুরে যা খাবে আমিও তাই খাবো, তাতে কোনো সমস্যা নেই। আর মৌমিতার পড়ার জন্য যা লাগে আমি প্রতি মাসে অল্প অল্প করে পাঠাবো। তুমি ওকে পড়াশোনাটা করিয়ে যাও। এখনই এই বয়সে বিয়ে দেওয়ার কথা ভেবো না। যা মা, দাদার আনা মিষ্টি থেকে দাদাকে মিষ্টি আর আখের গুড়ের শরবত করে দে। এতটা পথ রোদের মধ্যে এলো তো, শরীরটা একটু ঠান্ডা হবে। বেলা এগোতেই হাত মুখ ধুয়ে প্রণয় ও ওরা দুজন একসাথে দুপুরের খাবার খেয়ে নেয়। প্রণয়ও ডাল ভাত আর আলু ভাজা যেন খুবই তৃপ্তি করে খায়। বাড়িতে এই একই খাবার আগে অনেকবার খেলেও সে কেন জানে না এখানের স্বাদটাই যেন আলাদা। খেয়ে দে বাইরে একটু হাঁটতে বেরোলো প্রণয়। এই সময় প্রতিদিন সে তার কাজেই ব্যস্ত থাকে, তবে এখন একটু যেন মুক্ত হতে পেরেছে সে। গ্রাম যে কতটা সুন্দর হতে পারে সেটা প্রণয় আগেও দেখেছে, আর সেই স্মৃতিগুলোকে আবার জাগানোর জন্য এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে সে। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, তাতানো গরম, কিন্তু তার মধ্যেও গ্রামের খোলা হাওয়া ও মাঝে মাঝে থাকা বড় বড় গাছের ছায়ার মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে প্রণয়ের। কিছুটা হেঁটে আসার পর প্রণয় দেখল সামনে একটা মাঝারি পুকুর, তাতে 2-3 জন স্নানও করছে। পুকুরের ঘাটটা পাকাভাবে বাঁধিয়ে তাতে সিঁড়িও করে দেওয়া আছে। পুকুরের ঠিক পাশেই একটা বড় গাছের ছায়ার নিচে একটা বাঁশের মাচার উপর কয়েকজন লোক বসে আছে। জায়গাটা প্রণয়ের খুবই ভালো লাগলো। ছোটবেলা থেকেই তার গ্রামের পুকুরে স্নান করার প্রচণ্ড ইচ্ছে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখনো যে হবে তাও ঠিক নেই। এই সব ভাবতে ভাবতেই প্রণয় এগিয়ে গেল ওই মাচাটার দিকে। কে খোকা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। এখানে কি নতুন? আপনারা আমায় ঠিক চিনবেন কিনা জানি না, তবে আমি হলাম প্রণয় মণ্ডল। এই গ্রামে আমার পিসির বাড়ি। কবিতা হালদার আমার পিসি, আর সমীর হালদার আমার পিসে মশাই। আমি ওনাদের বাড়িতেই এসেছি। আরে, তুমি আমাদের কবিতা বৌদির সেই ভাইপো প্রণয়? বাবা, এতগুলো বছর পর তুমি আবার আমাদের এই গ্রামে এলে। সেই তুমি তখন অনেক ছোট ছিলে, আর আজ অনেকটাই বড় হয়ে গেছো, তাই আর চিনতে পারিনি। না হলে তো তোমার কথা সমীর প্রায় বলে। আর তাছাড়াও আমাদের বৌঠানটাও হঠাৎ করে মারা গেল।
আর সে অনেক কথা। আরে তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো, এখানে বসো, আর বলো কেমন আছো, কি করছো এখন? না না, ঠিক আছে, দাঁড়িয়ে কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি এখন ছবি তোলার কাজ করি শহরের একটা ম্যাগাজিন কোম্পানিতে। সেখান থেকেই কয়েকদিনের ছুটি নিয়ে এখানে এসেছি। এখন পিসিও তো আর নেই, তাই মনটাও একটু খারাপ লাগছে। পিসিকে খুবই মনে পড়ছে। পিসে মশাই আর বোন অবশ্য যত্নের কোনো ত্রুটি রাখছে না, তবুও। কি ওসব ম্যাগাজিন না কি যেন বললে? ওসব আমরা বুঝি না বাবা। তবে বৌদির চলে যাওয়াটা আমরাও মেনে নিতে পারিনি। এ সব কিছু ওই ওই অপয়া গাছটার জন্য। ওটাই আমাদের অত ভালো কবিতা বৌদিকে শেষ করে দিল, আর আমরা কিছুই করতে পারলাম না। অপয়া গাছ আমার পিসিকে শেষ করে দিল? মানে কোন গাছ আমার পিসিকে শেষ করে দিল? ওই যে ওই তাল গাছটা, ওটার জন্যই তো। আরে না না, ও সব কিছু না, তুমি ওর কথা ধরো না। তুমি এখানে বসো, এই ছাওয়ায় একটু বিশ্রাম নাও। বসো, আর এই নাও আম খাও। আমাদের গ্রামের করিম চাচার গাছের আম বলে কথা, সেই মিষ্টি। নাও নাও। প্রণয় বুঝতে পারল লোকটা কিছু একটা বলতে চাইছিল, কিন্তু অন্যজন তাকে সেটা বলতে দিল না। তার মানে তারা কিছু লুকোচ্ছে। তারপর তারা বসে আম খেতে খেতে আরো কিছুক্ষণ অনেক কথা বলল। বিকেল হয়ে এসেছে। প্রণয় তার পিসির বাড়ি ফিরেছে। ঘরের ভেতর আসতেই তার পিসেমশাই তাকে বলল, এই তো প্রণয়, এসে গেছো। তা কোথায় গেছিলে বাবা? এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। এই যে সামনে একটু এগোলেই যেই পুকুরটা আছে, ওর পাশেই ওই মাচাটায় কয়েকজনের সাথে বসে কথা বলছিলাম। আচ্ছা, তা ভালো। এই মৌমিতা, দাদার জন্য একটু চা করতো। পারলে আমাদেরটাও করে ফেল, এখনই খেয়ে তারপর বেরোবো। বলছি প্রণয়, আমি আর তোমার বোন একটু পাশের গায়ে যাব ডাক্তার দেখাতে। কয়েকদিন ধরেই পিঠের দিকটা খুবই ব্যথা। রাত হলে আরো বেশি ব্যথা করে, ঠিকঠাক ঘুমোতেও পারি না। আগেও ডাক্তার দেখিয়েছি, কমেও ছিল, কিন্তু দুদিন ধরে দেখি আবার ব্যথাটা হচ্ছে। তাই ভাবলাম আজ আরেকবার গিয়ে দেখিয়ে আসি। এই তো পাশের গায়েরই অমল ডাক্তার, হোমিওপ্যাথি। আমরা রাত হওয়ার আগেই চলে আসব। তোমার কোনো অসুবিধা হবে না তো বাবা? আরে না না, এসব কি বলছো? অসুবিধা কিসের? তোমরা ধীরে সুস্থে দেখে শুনে যাও, আর ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি সাবধানে ফিরে এসো। আচ্ছা বলছি, আমিও কি তোমাদের সঙ্গে যাব? না না বাবা, তোমার আর যেতে হবে না। তুমি বরং ঘরেই থাকো। আমরা গিয়ে কাজ মিটিয়েই চলে আসব। ও তুমি চিন্তা করো না। তারপর পিসেমশাই গিয়ে পেছন দিকের জানলাটা দিয়ে দিলেন। জানলাটা দিয়ে দিলাম, নয়তো সন্ধে হতেই প্রচণ্ড মশা ঢোকে। আসছি প্রণয়। দাদা, আসছি। তুমি ঘরেই থেকো, আর অন্ধকার হয়ে গেলে ওই কোনায় লণ্ঠনটা রাখা আছে, ওটা জ্বালিয়ে নিও। এছাড়াও কোনো অসুবিধা হলে ওই সামনের বাড়ি কাকু আর কাকিমাকে ডেকো, ওরা চলে আসবে। ওরে, আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না, তোরা সাবধানে যা, আর বেশি দেরি করিস না। তারপর ওরা দুজন চলে গেল। সন্ধে হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। পিসেমশাই ও মৌমিতা
এখনো বাড়ি ফেরেনি। প্রণয় ঘরের ভেতর একা একা পায়চারি করছে। শিমুলপুর গ্রামের বেশিরভাগ জায়গাতেই এখনো কারেন্টের লাইন আসেনি, তার মধ্যে গরমকাল। প্রণয়ের মনে পড়ছে তার বাড়িতে বিদ্যুৎ চলে গেলে তার যেরকম লাগে এখনো তার ঠিক সেরকমই লাগছে। হঠাৎ থেমে পিছনের জানলাটার দিকে তাকালো প্রণয় আর ভাবল, এই জানলাটাও যদি খোলা হয় তাহলে হয়তো আরও বেশি হাওয়া আসবে, তখন আর এতটা গরম লাগবে না। মশা যা ঢোকার ঢুকবে, তাতে কি, আগে গরমের হাত থেকে তো বাঁচুক। এই ভেবে সে এগিয়ে গিয়ে পিছনের জানলাটা খুলল। জানলাটা খুলতেই এক রাশ ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগলো। প্রণয় এবার একটু স্বস্তি পেয়েছে। এই কাজটা যদি আরেকটু আগে সে করত তাহলে আরও ভালো হতো। কিন্তু এই সব ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখে পড়ল একটা জিনিস, আর তাতে সে বেশ গম্ভীর হয়ে গেল। পিছনের দিকটা বেশ অন্ধকার, ঝোপঝাড়ে ভর্তি, তবে তার মধ্যেই একটা উঁচু তাল গাছ দাঁড়িয়ে রয়েছে। তাল গাছটাকে দেখে প্রণয়ের ওই লোকগুলোর বলা কথা মনে পড়ে গেল। এইটাই কি সেই তাল গাছ যেটার কথা ওই লোকটা বলছিল? অপয়া গাছ। উফ, কি মশারে বাবা! না থাক, জানলাটা বন্ধই করে দিই, এর থেকে বরং একটু বাইরে যাই। তারপর প্রণয় জানলাটা বন্ধ করে ঘরের বাইরে চলে যায়। ঘরের দরজাটা ভালো করে চেপে দিয়ে বাইরে বেরিয়ে আসে প্রণয়। বাইরেটা ঘরের ভেতরের তুলনায় যেন অনেকটা ঠান্ডা। মাঝে মাঝে বয়ে যাওয়া হাওয়ায় প্রণয়ের বেশ এবার একটু ভালো লাগছে। আর একটু এগিয়ে উঠোনের থেকে রাস্তার দিকে এগিয়ে গেল সে। চাঁদের আলোয় বাইরে হালকা হালকা দেখা যাচ্ছে। সামনের বাড়িটার দাওয়ায় একজন লোক ও তার স্ত্রী আর তাদের বাচ্চা ছেলেটা বসে আছে। পাশে একটা লণ্ঠন জ্বলছে, লোকটা হাত পাখা দিয়ে হাওয়া করছে। কি খোকা, এখানে কেমন লাগছে? আমাদের এই গ্রামটা পছন্দ হয়েছে তো, নাকি বিদ্যুৎ নেই বলে এখনই বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে? আরে না না, বিদ্যুৎ নেই তো কি হয়েছে, এত সুন্দর খোলা হাওয়া তো রয়েছে। আমাদের ওখানে তো আবার এমনটাও নেই। আপনাদের গ্রাম সত্যি খুবই সুন্দর, আমি তো এখানে আগেও দুবার এসেছি। মৌমিতাদি কোথায় গো? বাড়িতে আছে? তাহলে আমি একটু দিদির সাথে খেলতাম। এই না, এই অন্ধকারে আর খেলতে হবে না। আর তাছাড়াও দিদি এখন বাড়িতে নেই, সারা দিন শুধু খেলা আর খেলা। এটাই তো ওদের খেলাধুলা আনন্দ করার বয়স। আমাদের মতন বড় হলে তো সংসারের চিন্তা মাথায় এসে উঠবে। তার থেকে আপনি বরং ওকে একটু খেলাধুলাই করতে দিন। বাঁদিকে তাকিয়ে প্রণয় দেখল একটা ঝোপের কাছে বেশ অনেকগুলো জোনাকি পোকা উড়ছে। শহরে বা মফস্বলে তো এখন আর জোনাকি পোকা দেখাই যায় না, কিন্তু এই গ্রামে অনেক দিন পর তাদের দেখে বেশ ভালোই লাগলো প্রণয়ের। আচ্ছা, আপনি অপয়া তালগাছের ব্যাপারে কিছু জানেন? প্রণয়ের এই কথা শুনতেই তারা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তোমাকে এই কথা কে বলল? আমি একজনের কাছে শুনেছি। বলুন না, আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? ওই গাছটার জন্যই নাকি আমার পিসি মারা গেছে। আমি তোমায় অত কিছু তো বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি যে ঝড় বৃষ্টি হলেই সাবধানে থাকতে হবে।
তখন আর একা থাকা যাবে না। তখনই প্রণয়ের পিসেমশাই আর তার মেয়ে ফিরে আসে। সমীরদা, ডাক্তার দেখালে? কি বলল? একটা বড়ি দিল, বলল এটা খেয়ে কালকে আবার যেতে। আসল ওষুধটাই নাকি শেষ হয়ে গেছে, ওটা কালকে দেবে। কালকে আবার যেতে হবে, কি করব। আসছি গো, এখন গিয়ে একটু বিশ্রাম নি, শরীর আর চলছে না। তারপর তারা তিনজনেই ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর পিসেমশাই, মৌমিতা আর প্রণয় রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। পুরো গ্রামই তখন ঘুমের দেশে। নতুন জায়গা বলে প্রণয়ের ঘুম আসছে না। অনেকক্ষণ এভাবে চুপচাপ শুয়ে থাকার জন্য প্রণয়ের অস্বস্তি লাগছে, তাই সে উঠে গেল। কৌতূহল বশত পিছনের জানলাটার দিকে গিয়ে সে জানলাটা আস্তে আস্তে খুলল, যাতে কেউ টের না পায়। পিছনটা একদম সেই সন্ধ্যের সময়ের মতোই একদম শান্ত, আর তারই মধ্যে দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই তাল গাছ। তখনই প্রণয় তার পকেট থেকে ফোনটা বের করে ওই তাল গাছটার একটা ছবি তুলল। তারপর ছবিটাকে ভালোভাবে দেখল। ফোনের মধ্যে ছবিটাকে একটু জুম করে ভালো করে তাল গাছটাকে দেখছে প্রণয়। একটু বেশি ভালো করে দেখায় সে দেখল একটা মুখ, তার বড় বড় চোখ আর দাঁতগুলো যেন খিঁচানো, তার দিকেই তাকিয়ে আছে। এটা দেখে প্রণয় ভয়ে চমকে ওঠে আর সাথে সাথে গাছটার দিকে তাকায়। কিন্তু অনেকক্ষণ ভালো করে তাকিয়েও সে সেই মুখটাকে দেখতে পায় না। প্রণয় একটু ভয় পেয়ে গেলেও সে কোনো রকম যুক্তিহীন বিষয়কে বিশ্বাস করে না। তার মনে হলো হয়তো এটাও হতে পারে যে কেউ গাছে উঠে তাকে ভয় দেখাচ্ছে। অন্ধকারে দেখতে পায়নি, কিন্তু ফোনে সেটা ধরা পড়েছে। তবে এই বিষয়টা নিয়ে আর মাথা ঘাটালো না। পাশে ওদের দুজনের ঘুম ভেঙে যেতে পারে, তাই তাড়াতাড়ি জানলাটা বন্ধ করে দিল। তারপর গিয়ে আবার শুয়ে পড়ল। পরের দিন সকাল থেকেই আকাশটা বেশ গুম হয়ে রয়েছে। বিকেলে পিসেমশাই ডাক্তারের কাছে যেতে গিয়েও চিন্তায় ঠিক যেতে পারছেন না। পিসেমশাই, তুমি নিশ্চিন্তে যাও, আমি একা থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। আসলে বৃষ্টি আসছে মনে হয়। এই অবস্থায় তোমাকে একা রেখে যেতে ঠিক মন চাইছে না। আরে বৃষ্টি হবে না, দেখছো না সেই সকাল থেকেই তো মেঘ করে রয়েছে, এখনো তো কিছুই হলো না, আর হবেও না। ও মেঘ ঠিক কেটে যাবে। তুমি বরং আর দেরি না করে তাড়াতাড়ি বোনকে নিয়ে বেরিয়ে পড়ো, তোমার ডাক্তার দেখানোটা অনেক জরুরি। আচ্ছা ঠিক আছে, তবে সেরম কিছু হলে তুমি কিন্তু জানলা দরজা খুলবে না। যাই হয়ে যাক সব বন্ধ করে রাখবে, কেউ ডাকলেও না, ঠিক আছে? আমরা বরং তাহলে আসি, চল রে মা। এই বলে সমীরবাবু আর মৌমিতা বেরিয়ে যায়। সন্ধ্যের পর থেকেই
হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো, আর তার সাথে ঝোড়ো হাওয়া। প্রণয় ঘরের চৌকির ওপর চুপচাপ বসে আছে আর এদিক ওদিক দেখছে। তার পিসে মশাইয়ের বলা কথা আর গতকাল রাতের সামনের বাড়ির ওই লোকটার বলা কথা তার এখন মনে পড়ছে, যে বৃষ্টির সময়টা সাবধানে থাকতে। এই সময় যত ভয়। ঝোড়ো হাওয়ার দাপটে ঘরের জানলা দরজাগুলো কেঁপে কেঁপে উঠছে। প্রণয় মনে মনে ভাবছে তার পিসে মশাই আর তার বোনের কথা। এই ঝড় বৃষ্টিতে তারা কি করে বাড়ি ফিরবে? রাস্তাঘাটে কোথাও আটকে পড়বে না তো? তার ওপর আবার তাড়াহুড়োয় সাথে করে ছাতাটাও নিয়ে যায়নি। এই সব ভাবতে ভাবতেই ঠিক আধ ঘন্টা পর হঠাৎ দরজায় কে যেন জোরে জোরে বাড়ি দিল। আচমকা প্রণয় একটু চমকে যায় আর জিজ্ঞেস করে, কে কে? কে দরজা ধাক্কায়? প্রণয় বাবা, আমি তোমার পিসে মশাই। দরজাটা তাড়াতাড়ি খোলো বাবা। পিসে মশাই? হ্যাঁ হ্যাঁ, খুলছি। দরজা খুলেই প্রণয় দেখল বাইরে তার পিসে মশাই দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে তিনি অনেকটাই ভিজে গেছেন, তবে তিনি একা, তার সাথে মৌমিতা নেই। পিসে মশাই, তুমি একা এসেছো? বোন কোথায়? বোন? হ্যাঁ, আর তোমরা তো ডাক্তার দেখাতে গিয়েছিলে ওই পাশের গায়ে। বোনও তো তোমার সাথেই গেছিল। তা তুমি এসেছো, বোন আসেনি? ও হ্যাঁ হ্যাঁ, বোন। সেটাই তো বলছি। আসলে ওর শরীরটা হট করে খুব খারাপ হয়ে যায়, তাই ও ওখানেই রয়ে গেছে। আর আমি ভাবলাম তুমি এখানে একা একা আছো, তাই আমি চলে এলাম। এই কথাটা বলেই পিসে মশাই চৌকির ওপরে বসলেন। কিরকম একটা গন্ধ আসছে না? এই গন্ধটা তো এতক্ষণ ছিল না। ওসব কিছু না, হয়তো দরজা খোলা হয়েছিল তো, তাই হাওয়ায় বাইরের থেকে গন্ধ ভেতরে এসেছে। এই লণ্ঠনটার আলোটা বড্ড চোখে লাগছে, এটাকে বরং নিভিয়ে দাও। এখন আর এটার দরকার নেই। ওটা নিভিয়ে দিলে তো পুরো ঘরটা অন্ধকার হয়ে যাবে, আর কিছু দেখাই যাবে না। তার থেকে বরং আমি ওটাকে একটু দূরে সরিয়ে দিই। কিন্তু তোমার পিঠের ব্যথার কি হলো? ওষুধ খেয়েছো? ব্যথা কমেছে একটু? আর পিসে মশাই, তুমি তো পুরো ভিজে গেছো। না না, ঠিক আছে, এই ভেজায় আমার কিছুই হবে না। আর ব্যথা, হ্যাঁ হ্যাঁ, খুবই ব্যথা, এখনো কমেনি। ব্যথার চোটে তো আমি ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছি না। ওসব ছাড়ো, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আমার পাশে এসে বসো। পিসে মশাইয়ের কথাগুলো আজ যেন কিরকম একটা অদ্ভুত রকমের লাগছে প্রণয়ের। তবুও সেই সব বেশি গুরুত্ব না দিয়ে সে বলে, সে কি, তোমার এরকম ব্যথা করছে সেটা তুমি আমায় আগে বলবে তো? একটু তেল গরম করে মালিশ করলেই ব্যথাটা কমতে পারে। কিন্তু সকালে তো শুনেছিলাম বোন একবার বলল যে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বরং সামনের ওই কাকুদের বাড়ি থেকে একটু তেল নিয়ে আসি। আরে না না, তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। শোনো। এই বলে প্রণয় দরজা খুলে বাইরে বেরোতেই যাবে, ঠিক
তখনই একটা বিষয় প্রণয়ের চোখে পড়ে। সেটা দেখে প্রণয় ঘর থেকে বেরিয়ে যায়। আরে শোনো শোনো, যেও না, দাঁড়াও। কিছুক্ষণ পর প্রণয় আর সামনের বাড়ির লোকটা ঘরের ভেতরে এলো, কিন্তু তারা এসে দেখল ঘরের ভেতরে কোথাও পিসেমশাই নেই। ঘর পুরো ফাঁকা, এমনকি রান্নাঘরেও না। পিসেমশাই, পিসেমশাই, এ কি, ঘর তো পুরো ফাঁকা, পিসেমশাই কোথায়? তুমি যখন আমায় গিয়ে কথাটা বললে তখনই আমি আন্দাজ করতে পেরেছি, তাই তো তোমার সাথে চলে এলাম। এখন দেখছি আমি যা ভেবেছি সেটাই ঠিক, যে এসেছিল সে তোমার পিসেমশাই নয়। তাহলে তাহলে সে কে? সবই তুমি জানতে পারবে, তবে এখন নয়। সমীরদা এলে তাকে সব আগে খুলে বলতে হবে। আজ রাতটা বরং তুমি আমাদের বাড়িতেই কাটিয়ে দাও। পরের দিন একেবারে সকাল সকাল সমীরবাবু আর মৌমিতা বাড়িতে ফিরে আসে। তখন এখানে গ্রামের আরও কয়েকজনও উপস্থিত ছিল। আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে, তাই আমি কালকে প্রণয়কে একা রেখে যেতে চাইছিলাম না। কিন্তু দেখো, যেটা ভয় পেয়েছিলাম আবার সেটাই হলো। সমীরদা, তোমরা কালকে কি বৃষ্টিতে আটকে গেছিলে? কাল ডাক্তারের ওখান থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় দেখি বৃষ্টি শুরু হলো। তা সে কি মুষলধারে বৃষ্টি, ওতেই আটকে তারপর সারা রাতটা ওখানেই কোনো রকমে কাটিয়ে দিলাম। আর আজ সকাল হতে না হতেই ওখান থেকে বেরিয়ে এসেছি। কাল রাতে আমারও একটু সন্দেহ হয়েছিল। আসলে কাল রাতে যখন আমি তেল আনার জন্য সামনের ওই কাকুদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন দরজা দিয়ে বেরোনোর সময় দেখি জল কাদামাখা পায়ের ছাপ। কিন্তু অবাক বিষয় হলো, ছাপগুলো বাইরের দিকে চলে যাচ্ছে, অথচ আমি তো বাইরে বেরোইনি যে আমার পায়ের ছাপ হবে। তাহলে কি পিসেমশাইয়ের? কিন্তু সে তো ভেতরে ঢুকলো, তাহলে ছাপগুলো বাইরের দিকে কেন? তখনই বুঝলাম যে কিছু তো একটা গন্ডগোল আছে। বাবা, দাদা যা বলছে তা শুনে তো আমারই খুব ভয় করছে। তাহলে কি ওটা আবার এসেছে? আবার কি সে কাউকে না কাউকে মেরে ফেলবে, ঠিক আমার মায়ের মতো? কি, পিসিকে মেরে ফেলেছে? পিসেমশাই, ঠিক কি হয়েছিল সেটা আমাকে খুলে বলো। হ্যাঁ, ওই শয়তানটাই তো আমাদের বৌদিকে প্রাণে মেরে ফেললো। আসলে সেদিন ছিল এই গ্রামের পঞ্চায়েত প্রধানের ছেলের জন্মদিন। তা তোমার পিসির শরীরটা একটু খারাপ থাকায় ও যেতে পারেনি, তাই আমি আর মৌমিতাই ওখানে গিয়েছিলাম। সেদিনও সন্ধ্যের পর থেকে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। আমাদের কাছে ছাতা থাকায় রাত হতেই আমরা খাওয়া দাওয়া সেরে ওখান থেকে বেরিয়ে আসি। ঘরে ফিরতেই বাইরে থেকে দেখি ঘরের দরজাটা হালকা একটু খোলা। মা! দরজা খুলেই দেখলাম একটা ভয়ঙ্কর ও বিভৎস চেহারার আকৃতি, যার বেশিরভাগ দেহটাই পচে গেছে। সেটা কবিতার গলা চেপে ধরে আছে। আমাদেরকে দেখেই হট করে সেটা কোথায় যেন হাওয়ায় মিলিয়ে যায়।
কবিতা, মা! কবিতা ওঠো, কবিতা, কবিতা। মা! কিন্তু কবিতা আর উঠল না। সে ততক্ষণে মারা গেছে। কি? আমার পিসিকে ওই শয়তানটা এইভাবে মেরে ফেলেছে? আমি ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। দাদা, প্রথমে আমিও ওটাই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝলাম যে ওটা অসম্ভব। ওটার সাথে লড়াই করা সম্ভবই না, তাই হাল ছেড়ে দিয়েছি। কিন্তু ওকে শেষ করার কোনো তো উপায় থাকবে। আর তার থেকেও বড় কথা যে ওটা কি, আর এই গ্রামেই বা এলো কি করে? আসলে অনেক বছর আগে এই গ্রামেরই জমিদার, এই জমির প্রাক্তন মালিক, অর্থাৎ তোমার পিসে মশাইদের পরিবারের আগে এই জমির যে মালিক ছিল তাকে তারই একটা পুকুর হাতানোর জন্য মিথ্যে অপবাদ দিয়ে এক বৃষ্টির দিনে পিছনের ওই তাল গাছটায় বেঁধে অকথ্যভাবে মারধর চালায়, আর ফলে তিনি মারাও যান। আর তারপর থেকেই ওনার আত্মা এখনো ওই গাছটাতেই রয়ে গেছে। ওনার দেহটাকে পুড়িয়ে সৎকার করা হলেও তার আত্মা এখনো মুক্তি পায়নি। যেদিনই বৃষ্টি হয় সেদিনই যদি এই গ্রামের কোনো বাড়িতে কেউ একলা থাকে তবে তাকে সেই আত্মা মেরে ফেলে। শুনেছি তো পরে ওই জমিদারকেও সে মেরে ফেলেছিল, কিন্তু তারপরও এখনো সে ওই গাছেই রয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তাও ওটাকে শেষ করতে পারিনি। এমনকি ওই গাছটাতেও আগুন লাগানোরও চেষ্টা করেছি, কিন্তু গাছটার কিছুই হয়নি। যে কে সেই। আচ্ছা, আরেকবার ওই শঙ্কর ওঝার কাছে গেলে হতো না? দেখাই যাক না উনি কি বলেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক হবে। চলো সবাই, ওনার কাছেই আরেকবার চলো। তারপরেই সবাই মিলে গ্রামের দক্ষিণে শঙ্কর ওঝার কাছে আসে। আশেপাশে গাছপালায় ভর্তি, তারই মধ্যে একটা বড় গাছের তলায় একটা বেদির মাঝখানে রয়েছে ছোট্ট একটা মা কালীর মূর্তি, আর তার পাশেই বসে আছেন শঙ্কর ওঝা। কি হয়েছে? তোমরা সবাই একসাথে আমার কাছে? তারপর সমীরবাবু গতকাল রাতে প্রণয়ের সাথে কি কি ঘটেছে সেই সব কথা বলেন। আমি তো তোমাদের আগেও বলেছি যে ও কিন্তু আবার এরকম করবে যদি সেই সুযোগ ও আবার পায়। তাও কেন তোমরা সচেতন ও সতর্ক থাকোনি? ওই আত্মাকে শেষ করার কি কোনো উপায় নেই? থাকলে সেটা আমায় বলুন, আমি চেষ্টা করে দেখব। যত সময় যায় তত ওই আত্মার শক্তি কমতে থাকে, আর তাই ওর দরকার হয় নতুন কোনো মানুষের শরীরের। সেই জন্য কোনো মানুষ যদি বৃষ্টির সময় বাড়িতে একা থাকে তাহলে ও সেই ঘরের ভেতর ঢুকে তাকে মেরে সেই শরীরেই ঢুকে শরীরটা নিয়ে চলে যায়। বছর কয়েক আগে এই গ্রামের হারানবাবুকেও ও মেরে তার শরীরটা নিয়ে গেছে, তবে এতদিনে তা আস্তে আস্তে পচতে শুরু করেছে। আর তাই ও নতুন শরীরের খোঁজে তোমার পিসিকেও মেরে ফেলেছিল, কিন্তু তখনই তোমার পিসে মশাই চলে আসায় সেটা আর করতে পারেনি। তাই এখনো ও একটা শরীর খুঁজছে। ওকে মারতে গেলে যখন ও কোনো রূপ ধরে থাকবে তখনই এই বস্তুটি ওর কপালে ঠেকাতে হবে। আর ঠিক একই সময় ওই তাল গাছটাতেও আগুন লাগাতে হবে।
এমনি সময় আগুন লাগালে ওই গাছে আগুন লাগবে না। আর যদিও বা ঠিক সেই সময় কেউ গাছে আগুন লাগিয়েও দেয়, তাও বৃষ্টির জন্য আগুন নিভে যাবে। এবার বলো, তোমরা কি পারবে? তবে হ্যাঁ, দুটো কাজই কিন্তু একদম একই সময়ে করতে হবে। হ্যাঁ, পারবো। আকাশে তো আজও খানিক মেঘ রয়েছে। খুব যদি ভুল না হই, তাহলে আজও সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। আর তাহলে আজই কাজটা করে ফেলতে হবে। আমি যা যা বলছি সেটা মন দিয়ে শোনো। তারপর শঙ্কর ওঝা প্রণয়কে ঠিক কি কি করতে হবে সব খুলে বলে। পরিকল্পনা অনুযায়ী সেদিনও বিকেলে পিসেমশাই আর মৌমিতা সাজানোভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর ঘরে একা রয়ে গেল প্রণয়। আন্দাজ মতো ঠিক সন্ধ্যের পরেই বিদ্যুৎ চমকানোর সাথে সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। এদিকে শঙ্কর ওঝার কাছে সবাই, সাথে পিসেমশাই আর মৌমিতাও রয়েছে। বাবা, ওইদিকে দাদার কোনো ক্ষতি হবে না তো? সেরম কিছু হলে আমরা মামা মামিকে কি জবাব দেব? না রে মা, আমাদের একটু ভগবানের ওপর ভরসা রাখতে হবে। দেখবি সব কিছু ঠিকঠাকই হবে। আমারও তো চিন্তা হচ্ছে, কিন্তু মনে বল হারালে চলবে না। জয় মা, জয় মা। মারে, দেখিস সব যেন ঠিকঠাক হয় রে মা, সব যেন ঠিকঠাক হয়। ওই আত্মা যেন আজই শেষ হয়। সেই সময় ঘরে একা একা বসে প্রণয় তার আসার অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ এরমভাবে কাটার পর হঠাৎ পিছনের জানলাটায় কে যেন জোরে জোরে বাড়ি দিতে লাগলো। প্রণয় বেশ ভয় পেয়ে উঠেছে। যতই হোক, সে আগে কোনোদিনও এরম পরিস্থিতিতে পড়েনি, তাই ভয় তো একটু লাগবেই। তবুও মনে সাহস নিয়ে উঠে গেল জানলাটার দিকে। জানলাটা খুলতেই প্রণয় দেখল বাইরে তার পিসেমশাই দাঁড়িয়ে আছে, কিরকম ভয়ঙ্করভাবে তাকিয়ে। প্রণয়, আজও আমি চলে এসেছি। শরীরটা ঠিক ভালো লাগছে না, দরজাটা খোলো। প্রণয় যা বোঝার তা বুঝতে পেরেছে। তারপর ঘুরে গিয়ে সে গেল দরজা খুলতে। প্রণয় এইটুকু এসে দরজা খোলার আগেই তার পিসেমশাই রূপী সেই শয়তান দরজার সামনে চলে এসেছে। তারপর সে ভেতরে ঢুকে আসে। শরীরটা একদম ভালো লাগছে না, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ি। পিসেমশাই, তুমি রাতে কিছু খাবে না? আমার তো খুব খিদে পেয়েছে। না না, আমি কিছু খাবো না। ঘরে কিছু থাকলে তুমি বরং খেয়ে নাও আর তাড়াতাড়ি শুয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে। পিসেমশাই এটাও জানে না যে ঘরে খাবার আছে কি না,
এই ভাবতে ভাবতেই প্রণয় নিচে পিসেমশাইয়ের পায়ের দিকে তাকালো। প্রণয় যা ভেবেছিল ঠিক তাই। সেই পিসেমশাই রূপী শয়তানের পাটা একদম উল্টো দিকে ঘোরানো। আমি তাহলে রান্নাঘর থেকে খেয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। ঘরে ঠিক আগের দিনের মতোই একটা বাজে ও অদ্ভুত গন্ধ বেরোচ্ছে, তাই ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছে না প্রণয়। ওইদিকে রান্নাঘরে প্রণয় খাওয়ার নাম করে চুপি চুপি তার পকেট থেকে শঙ্কর ওঝার দেওয়া ওই বস্তুটি বার করল। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল ঘরের দিকে, এই ভেবে যদি ওই আত্মা এখন চোখ বন্ধ করে শুয়ে থাকে তাহলে সে চুপি চুপি তার কপালে এটা ঠেকিয়ে দেবে। বাইরে বৃষ্টি যেন আরো বাড়ছে, আর তার সাথে বাড়ছে হাওয়াও। ঘরে আসতে গিয়ে একটা দৃশ্য দেখে সে ভয়ে থেমে যায় আর হাতটা পেছনে লুকিয়ে ফেলে। দেখে পিসেমশাই রূপী ওই শয়তান মাথা তুলে তার দিকেই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তোমার হাতে ওটা কি? না না, কিছু নেই তো, কই কিচ্ছু নেই। তারপর পিসেমশাইয়ের রূপে সেই শয়তান আত্মাটা আস্তে আস্তে প্রণয়ের দিকে এগোতে থাকে। সেই সময় এসে গেছে, শিগগিরই আগুন নিয়ে তোমরা ওই তাল গাছটার কাছে যাও, আর দেরি করো না। এই বৃষ্টির মধ্যে ওই গাছে আগুন লাগানো তো দূর, আমরা তো আগুন জ্বালাতেই পারছি না। কি করে ওই গাছটাতে আগুন লাগাবো? আপনি কিছু একটা করুন। এদিকে পিসেমশাইয়ের চোখ তখন পুরো সাদা হয়ে গেছে। সে এগিয়ে যাচ্ছে প্রণয়ের দিকে। না না, আমি ভয় পাবো না, আমাকে কাজটা করতেই হবে। মারে, এবার সব তোর হাতে রে মা। তুই কিছু একটা কর রে মা। মা গো, তুমি সব ঠিক করে দাও গো মা। প্রণয়ের যেন কিচ্ছু না হয়, আর ওই আত্মা যেন শেষ হয়ে যায়। মা, এবার তুমি আমাদের ভরসা। তুমি ছাড়া আর কেউ এটা করতে পারবে না। রক্ষা করো মা। ওই আত্মার হাত থেকে এই গ্রামকে মুক্তি দাও মা। জয় মা, জয় মা, জয় মা কালী। প্রণয় ভয়ে ভয়ে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু হঠাৎ সে তার পায়ে পা লেগে হোঁচট খেয়ে এক প্রকার উড়ে এগিয়ে যায় ওই আত্মাটার দিকে। তারপর তার ডান হাতটা, যেটার মধ্যে ওঝার দেওয়া ওই বস্তুটি ছিল, সেটা গিয়ে ঠেকে ওই আত্মাটার কপালে। ঠিক সেই একই সময় সাথে সাথে আকাশ চমকে একটা বাজ এসে পড়ে ওই তাল গাছটায়, আর গাছটা দুভাগে ভাগ হয়ে তাতে
আগুন ধরে যায়। তখনই আত্মাটার গায়ে আগুন ধরে যায়। সে জোরে জোরে চিৎকার করতে থাকে আর নিজের আসল রূপে ফিরে আসে। ছটপট করতে করতে সে হাওয়ায় মিলে শেষ হয়ে যায়। দুদিন পর সকালে প্রণয় তার বাড়ি ফিরে যাওয়ার জন্য তৈরি। দাদা, তুমি আর কটা দিন থাকতে পারতে। তুমি চলে যাচ্ছ, মনটা খুব খারাপ লাগছে। তুমি আবার কবে আসবে? আসবে আসবে। কি প্রণয়, আবার আসবে তো এখানে? তুমি চলে যাচ্ছ, সত্যি আমারও খুব খারাপ লাগছে। তুমি যে আমাদেরকে এত বড় একটা বিপদের হাত থেকে মুক্তি দিয়ে গেলে। ওই কথা বলো না পিসেমশাই, সবই উপরওয়ালার জন্য, আমি কিছুই করিনি। আর এখন চলে যাচ্ছি ঠিকই, তবে আবার যেদিন ছুটি পাবো আমি ঠিক চলে আসব। কেমন? তোমরা ভালো থেকো। বোন, তুই কিন্তু পড়াশোনাটা ছাড়বি না। আমি ওখান থেকে মাসে মাসে টাকা পাঠাবো, আর পিসেমশাইয়েরও একটু খেয়াল রাখিস। এবার আসছি। আমরা তোমার অবদান সারা জীবনেও ভুলব না। তুমি এই গ্রামকে একটা ভয়ানক আত্মার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেলে। ধন্যবাদ প্রণয়, ধন্যবাদ। আবার খুবই তাড়াতাড়ি এসো, আমরা সবাই তোমার অপেক্ষায় থাকব। তারপর গোপালের ভ্যানে করে প্রণয় ওখান থেকে চলে গেল।